আমরা আজকে একেবারে প্রথম থেকেই শুরু করব, পাটে পাটে ধীরে ধীরে আমরা এগোবো। যদি আমরা ইতিহাসের একেবারে গোড়ায় যাই তাহলে কি দেখব, যে পৃথিবী সৃষ্টি কিভাবে হচ্ছে। এই পৃথিবী সৃষ্টি থেকে মানুষের বিবর্তন, এবং তারপরে ওই মানুষের বিবর্তন থেকে ধীরে ধীরে কিভাবে যুগ বিভাজনের মধ্যে আমরা আসছি। পৃথিবী সৃষ্টির আমরা জানি যে একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড ছিল। সেই জ্বলন্ত অগ্নিপিণ্ড আহ, ধীরে ধীরে তুষার যুগের আবির্ভাব হয়েছে, এবং তুষার যুগের আবির্ভাবের ফলে কি দেখা গেছে না, ওই বরফ পড়তে পড়তে ওই আগুন নিভে যায়, এবং সেখান থেকে আহ, নদী নালা পাহাড় পর্বত সবকিছু সৃষ্টি। এবারে এই যে পৃথিবীর সৃষ্টি হচ্ছে, এখানে প্রাণটা আসছে কখন বা কিভাবে, না এই নিয়ে অনেক কন্ট্রাডিকশন আছে, অনেক মতপার্থক্য আছে। কিরকম, যদি দেখা যায় যে ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে কেউ কেউ বলেছেন যে ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে প্রথম জলের মধ্যে প্রাণটা আসছে। আবার কেউ কেউ বলছেন যে দক্ষিণ আফ্রিকার গহন অরণ্যের মধ্যে প্রাণের সৃষ্টিটা হচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে একেবারে আকাশ থেকে আদম আর ইভ নামক আহ, একজন এই ভূপৃষ্ঠে পতিত হচ্ছে। তো আমরা এই আদম ইভের যে নাম, এটাকে আমরা নিতে পারি না ওই বিজ্ঞানসম্মত ভাবে, যেটা ওই দক্ষিণ আফ্রিকার গহন অরণ্যের মধ্যে হচ্ছে, বা যদি আমরা বলি ওই ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে, সেটাকেই আমাদের মধ্যে গ্রহণযোগ্যতা পাওয়া উচিত। এবারে এই যে জল দুটোর মধ্যে একটা লিঙ্ক আছে, দেখো দুজনেই বলছেন জলের মধ্যে প্রাণটা আসছে। এবার এই যে জলের মধ্যে যে প্রাণটা আসছে, সেটা এই প্রাণের পূর্বে একটা কোষ তৈরি হচ্ছে, যে কোষটাকে আমরা বলি প্রোক্যারিওটিক কোষ। আমরা যারা বায়োলজিতে পড়েছি কিছু কিছু ক্ষেত্রে জানি, অ্যানথ্রোপোলজিতে কিছু কিছু ক্ষেত্রে দেখেছি, যে ওই প্রোক্যারিওটিক কোষ থেকে ধীরে ধীরে একটা শৈবাল জাতীয় উদ্ভিদ, শৈবাল জাতীয় উদ্ভিদ যখন আসছে, তারপরে আরো কয়েকশো বছর, কয়েক হাজার বছর, কেউ আমরা জানি না তার মাঝে কত সময়, এই সময় পর্বটায় ওখানে দেখা যাচ্ছে একটা ব্যাঙাচি জাতীয় প্রথমত প্রাণের সৃষ্টি হচ্ছে। এবার এই ব্যাঙাচি জাতীয় প্রাণ, তখন তো ব্যাঙাচি নাকি কি ছিল কেউ তো নাম আমরা জানি না, ওই জাতীয় একটা প্রাণ প্রথমত আসছে, ব্যাঙাচি জাতীয়। এবারে এই ব্যাঙাচি আবার জলের মধ্যে ধীরে 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 বড় হচ্ছে, সাঁতার কাটছে, কয়েকশো বছর তার মাঝপথে সময় বেরিয়ে যাচ্ছে। এবারে দেখা যাচ্ছে কি, যে একটা চোয়াল যুক্ত মাছ এই আকৃতি ধারণ করছে। এবার এই চোয়াল যুক্ত মাছ বা আহ, এ দেখছে যে আমার আর জলে ভালো লাগছে না, বহু বছর, বছরের পর বছর থাকতে থাকতে তাকে আর জল ভালো লাগছে না। সে তখন কি করবে, যেমন আমরা আজকের দিনের মানুষ আমরা সবসময় কি ভাবি, যে আমার এটা ভালো নয় ওটা ভালো, এই ধরনের ব্যাপার হয়ে থাকে। আমার খুব মনে পড়ছে যে আহ, একটা কবিতার লাইন আছে, যে নদীর ওপারে ছাড়িয়া নিঃশ্বাস, এপারে সর্বসুখ, অপারে এপারে সর্বসুখ, অপারে বিশ্বাস। এই ধরনের যে একটা লাইন আমরা পাই, এপারে সর্বসুখ ওপারে বিশ্বাস, এই ধরনের লাইন যখন আমরা পাচ্ছি, তখন কি দেখা যাচ্ছে যে ওই মাছটারও ধীরে ধীরে মনে হচ্ছে যে না, ওই জল থেকে তাকে বেরিয়ে যেতে হবে। এই জল থেকে যখন বেরিয়ে যেতে হবে, তাহলে তার কাছে অপশন কি আছে, সে কোথায় যাবে? ওই জল থেকে তাকে ডাঙায় যেতে হবে। তাহলে জলকে কি করতে হবে, জলকে ডিভোর্স দিতে হবে। তাহলে এই জল থেকে যখনই ডাঙায় যাবে, সে ডাঙার সাথে বিয়ে হচ্ছে, আবার দেখো জল ছাড়লো, ডিভোর্স দিল, ডাঙাতে গিয়ে বিয়ে করবে। এবার ডাঙাকে যখন বিয়ে করছে, তখন কি দেখা যাচ্ছে, সে ডাঙার সাথেও সে মানিয়ে নিতে পারছে না, ঘোর করতে পারছে না ডাঙার সাথে। তাহলে কি করতে হবে, জল ডাঙা দুটোর সংমিশ্রণে আসতে হবে। বোঝা যাচ্ছে কি আমার কথা? জল আর ডাঙার সংমিশ্রণে আসতে হবে। এবারে এই যে জল ডাঙার সংমিশ্রণে যাবে, তখন সেই জাতীয় প্রজাতিটাকে আমরা বলছি উভচর প্রাণ, যেটাকে আমরা ব্যাং বলতে পারি আজকের দিনে। এই জাতীয় প্রাণটা আসছে। এবারে এই জল কাদা ঘাঁটতে ঘাঁটতে কিছু বছর পরে তার মনে হচ্ছে যে না না, আর আমি জল কাদা ঘাঁটবো না। তাহলে আমার কাছে অপশন কি, ওই ব্যাঙের কাছে অপশন এটাই, যে তাকে ওই মাটির দিকে এগোতে হবে, ডাঙার দিকে এগোতে হবে। এবার ডাঙার দিকে যখনই এগোতে শুরু করছে, সে কিন্তু লেতিয়ে হাঁটতে শুরু করছে এভাবে, যেটাকে আমরা, যে প্রজাতির প্রাণটাকে আমরা বলছি সরীসৃপ, গিরগিটি, টিকটিকি, সাপ, এই জাতীয় প্রজাতিটা। এবার এই গিরগিটি টিকটিকি প্রজাতি, যে সাপটা বা যে সরীসৃপটা, সে কিন্তু মাটির গন্ধ শুকে শুকে খাবারটা
গ্রহণ করছে। এবারে আমাদেরকে মাথায় রাখতে হবে কি, যে সে তো একবার যে ডিভোর্স দিয়েছে তার তো প্রবৃত্তি হয়ে গেছে যে সব কিছুতেই ডিভোর্স দেবে। এমনিতেই দুটো বিয়ে করে ফেলেছে, কোনটা? ওই তোমার জলকে ছেড়েছে এবং কাদাকে ছাড়ছে, জল কাদা দুটোকে। এবার সে ডাঙ্গাকেও এবারে ছাড়বে, তাহলে তার কাছে অপশন কি আছে? না, তার কাছে অপশন এটাই, সে এবারে গাছে চড়বে। গাছে চড়া ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে এতদিন চড়েনি কেন, আজকেই হঠাৎ করে গাছে চড়তে যাচ্ছে? এর কারণটা কি? না, গাছে যখন চড়তে যাচ্ছে তখন নিশ্চয়ই আমাদের এটা ধারণা করে নিতে হবে যে তার হাত পায়ের পরিবর্তন এসছে, হাত পায়ের মধ্যে একটা রিভলিউশন ঘটে গেছে, একটা বিবর্তন এসছে। এই যে বিবর্তনটা, সেটাকে আমরা যখন গাছে চড়ছে যে প্রজাতিটা, সেই প্রজাতিটাকে আমরা অনেকেই জানি যে এপ, সিম্পাঞ্জি, গেরিলা, এই জাতীয় একটা প্রবৃত্তি আসছে, এই জাতীয় একটা প্রজাতি আমরা দেখতে পাচ্ছি। এবারে এই এপ, সিম্পাঞ্জি, গেরিলা পরে যখন আমরা ধীরে ধীরে দেখছি যে এর মধ্যে পরিবর্তন আসছে একটা, সেটাকে একটা নর বানরের আকৃতি নিচ্ছে, একটা মানুষের আকৃতি নিচ্ছে, সেই প্রজাতিটাকে বলা হচ্ছে অস্ট্রালোপিথেকাস। কিছু কিছু টাইপিং মিস্টেক আছে, আমরা একটু ক্লিয়ার করে নেব যে অস্ট্রালোপিথেকাস এর আনুমানিক সালটা আমরা ধরে নেব যে 40 লক্ষ থেকে প্রায় 30 লক্ষ বছর আগে। ঠিক আছে, এটা এই অস্ট্রালোপিথেকাস প্রজাতি। সে আবার কি করছে, যে আমি তো গাছে গাছে ঘুরে বেড়াচ্ছি, আমার ওই ফলমূল সংগ্রহ করে খাবার খেতে হচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে? না, আমাকে এবার নিচে নামতে হবে। আর তো আমি আকাশে উড়ে যেতে পারবো না, আমি তো আর প্রজাপতি নই, আমি উপরে উড়ে যাব। এবার আমাকে নিচে নামতে হবে, আর কোনো অপশন নেই আমার কাছে। তাহলে কি করতে হবে? এবার আমাকে নিচে নামতে হবে। এবার এই যে নিচে যখন নামছে, সেই প্রজাতিটাকে এখানে আমরা স্কিপ আউট করেছি, যেটা আমরা বলতে পারি রামাপিথেকাস, নিয়েন্ডারথাল মানব, এই ধরনের অনেক প্রজাতি আসছে। কিন্তু সব থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমরা লিখেছি, যার মধ্যে আছে হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো সেপিয়েন্স, এবং আজকের দিনের একেবারে আমরা হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। এই পর্বগুলোকে একটু আমরা ক্লারিফাই করে নেব। হোমো হাবিলিস কি? যে দেখো, আমরা মানুষ প্রবৃত্তি পেলাম, মান হুঁশ আমাদের এলো, তার জন্য আমরা মানুষ। কিন্তু ওই যে প্রজাতিটা, তখন কিন্তু মানুষ বলে আমরা কেউ জানি না, ওই প্রজাতিটাকে আমরা জানি হোমো হাবিলিস। কিন্তু তার মধ্যে একটা ওই অস্ট্রালোপিথেকাসের থেকে এর একটা পরিবর্তন আসছে কি, যে এর মধ্যে দক্ষতা আসছে, যে আমি তো সেই সাপের মতো, গিরগিটির মতো, টিকটিকির মতো, জন্তু জানোয়ারের মতো জীবনযাপন করছি না, আমাকে তার মতো করা যাবে না। আমাকে কি করতে হবে? আমাকে আমার মতো করে বাঁচতে হবে। তখন এই যে দক্ষতাটা অর্জন হচ্ছে, এটাকে বলা হচ্ছে হোমো হাবিলিস পর্বের মানুষ বা প্রজাতি। মানুষ কথাটা বলা ভুল হবে, প্রজাতি আমরা বলবো। এর আনুমানিক বয়সটা আমরা পাচ্ছি যে প্রায় 26 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগে। বোঝা যাচ্ছে? এবারে আমরা যদি এর পরে আরো দেখি, যে আমিও সেই বানরের মতো ওই খুঁড়িয়ে হাঁটছি, লেজ পেছন দিকে রয়েছে, আমি বেঁকে হাঁটছি, আমি সোজা হয়ে দাঁড়াতেই পারছি না। এই প্রজাতিটার মধ্যে আবার বিবর্তন আসছে। প্রথম যে প্রজাতিটা দাঁড়াতে শিখছে, সেই প্রজাতিটাকে আমরা বলছি হোমো ইরেক্টাস। এই হোমো ইরেক্টাস এরা কিন্তু আনুমানিক 20 থেকে প্রায় 3.5 লক্ষ বছর আগে আমরা যদি বলি, এর একটা বয়স পর্বটা পাওয়া যাচ্ছে বা সময়কালটা পাওয়া যাচ্ছে। এবারে সেখান থেকে মানুষ দেখলো কি, যে ওই প্রজাতিটা দেখলো যে আমার মধ্যে দক্ষতা এলো, আমার মধ্যে আমি দাঁড়াতে পারলাম, কিন্তু হাতি, শেয়াল, বাঘ, ভাল্লুক যাই বলি না কেন, তাদের মধ্যে আমার কোনো পার্থক্য নেই। কারণ এদের মধ্যে পার্থক্য যদি করতে হয়, তাহলে আমার মধ্যে একটা বুদ্ধিমানের জায়গা, একটা একটা আমার মধ্যে বুদ্ধি চাই, যেখান থেকে আমি গ্রোথ করতে পারবো, যেখান থেকে আমি এগোতে পারবো। এই যে বুদ্ধিমান যে প্রজাতির মানুষটা, সেটাকে বলা হচ্ছে, যে প্রজাতিটা, সেটাকে বলা হচ্ছে হোমো সেপিয়েন্স, যেটা আনুমানিক আমরা ধরে নিতে পারি 2 লক্ষ থেকে 50 বছর আগে। তাহলে দেখো, আমরা ছোট করে যদি ঘটনাটাকে রিমেম্বার করি, তাহলে কি আসবে? প্রথমত একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড, সেখান থেকে তুষার যুগ, সেখান থেকে সভ্যতার সৃষ্টি ধীরে ধীরে, সেখান থেকে প্রাণের সৃষ্টি, সেখান থেকে আমরা ব্যাঙাচির মতো প্রাণ, উভচর, তারপরে তোমার যদি বলি সরীসৃপ, সেখান থেকে আমার ধীরে ধীরে এপ, সিম্পাঞ্জি, গেরিলা, ধীরে ধীরে অস্ট্রালোপিথেকাস, ধীরে ধীরে হোমো হাবিলিস, ধীরে ধীরে রামাপিথেকাস,
হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস এন্ড হোমো সেপিয়েন্স। আজকের দিনের মানুষ কিন্তু বুদ্ধিমান হয়ে গেছে। আর আজকে তুমি আমি আমরা সবাই এটা কিন্তু হোমো সেপিয়েন্স সেপিয়েন্স পর্বে আমরা বিলংস করছি। এবারে এই প্রজাতি এগুলো বোঝা গেছে মোটামুটি। এবার আমরা একেবারে চলে যাব যে এই সভ্যতা সৃষ্টি তো হলো, মানুষও এখানে দক্ষতার সাথে একটা জায়গা করে নিল। এবার দেখব যে তারা কিভাবে জীবনযাপনটাকে তাদের করতে শুরু করছে, কিভাবে বাঁচার স্ট্রাকচারটাকে বানাচ্ছে, সেটা আমরা দেখব। দেখো ইতিহাস এই বাঁচার স্ট্রাকচার আমাদেরকে জানাবে কে, শেখাবে কে? তাহলে পুরোনো যুগে ফিরে যেতে হবে। এই পুরোনো যুগটাকে আমাদের কাছে উপস্থাপন করবে সে আর কেউ নয়, সে হচ্ছে ইতিহাস। এবার এই ইতিহাসকে আমরা কয়েকটা যুগে কিন্তু ভাগ করে নেব, কয়েকটা পর্বে আমরা ভাগ করব, যে একটা স্ট্রাকচারাল মেথডে আমরা যাব। যেমন ধরো আমরা প্রত্যেকেই কম বেশি জানি যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এবং এর বাইরেও আমরা করতে পারি যে একটা ওয়ার্ল্ড বা বিশ্ব, সেটা আমরা এখানে করিনি, কিন্তু আমরা এই তিনটে পর্বে আমরা ইন্ডিয়ান হিস্ট্রিটাকে পড়তে পারবো। একটা হচ্ছে প্রাচীন যুগ, যেটাকে একেবারে আমরা যার কাল পর্বটা যদি আমরা বলি যে প্রাগৈতিহাসিক পর্ব থেকে একেবারে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত। দ্বিতীয়ত মধ্যযুগে যদি আমরা যাই তখন দেখব যে ওই 1206 মানে যেটা আমরা জানি যে কুতুবুদ্দিন আইবক থেকে শুরু করে একেবারে মধ্যযুগের অবসান, যেটা ঔরঙ্গজেবের মৃত্যু, মোগল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর সময় অবধি আমরা মধ্যযুগ পার্টটাকে জানি। এবং আধুনিক যুগ যদি আমরা বলতে চাই, আমরা 1707ও দেখাতে পারি, আবার 1757তেও অনেক জায়গায় কন্ট্রাডিকশন থাকে। এই 1707 থেকে 1964 বা বর্তমান সময়কাল আজ অব্দি, এটা আমরা আধুনিক যুগের এতে নিয়ে নেব। তাহলে এই তিনটে পর্ব বোঝা গেছে। একটা হচ্ছে প্রাগৈতিহাসিক মানে প্রাচীন যুগ, এনসিয়েন্ট ইন্ডিয়া, মধ্যযুগ, মেডিয়েভেল ইন্ডিয়া, আধুনিক যুগ, মডার্ন ইন্ডিয়া। তাহলে প্রাচীন যুগকে আমরা তার সময় পর্বটা কত পাচ্ছি না, প্রাগৈতিহাসিক যুগ থেকে 1206 খ্রিস্টাব্দ, যেটা মধ্যযুগের শুরু, এবং মধ্যযুগের শুরুটা পাচ্ছি 1206 থেকে 1707, আর আধুনিক যুগটা পাচ্ছি আমরা 1707 থেকে 1964। এবারে এই প্রাচীন যুগকে আমরা আগে জানবো, তারপরে আমাদের মধ্যযুগ, আধুনিক যুগ পরে পরে আমরা এগোবো। এখানে কিছু জিনিস স্কিপ আছে, আমি বলে দিচ্ছি। যেমন ধরো প্রাগৈতিহাসিক যুগ, এটাকে আমরা কি বলতে পারি, ইংরেজিতে এই কথাটাকে আমরা জানি যে প্রি হিস্টোরিক্যাল এজ। এই প্রি হিস্টোরিক্যাল প্রাচীন যুগকে তিনটে পর্বে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে প্রি হিস্টোরিক্যাল এজ, আরেকটা হচ্ছে প্রোটো হিস্টোরিক্যাল এজ, আরেকটা হচ্ছে হিস্টোরিক্যাল এজ। প্রি হিস্ট্রি প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ, ঐতিহাসিক যুগ। তাহলে এদের মধ্যে নিশ্চয়ই কিছু ডিফারেন্স আছে, পার্থক্য আছে। এই পার্থক্যটা কি না, প্রাগৈতিহাসিক যুগে কোনো প্রত্নতাত্ত্বিক উপাদান বা কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি, কোনো লিখিত উপাদান, লেখালেখির কোনো প্রচলন সে সময় ছিল না। তাহলে প্রাগৈতিহাসিক যুগের একটা বিশেষ বৈশিষ্ট্য কি না, সে সময় কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি। এবারে এই প্রাগৈতিহাসিক পর্বকে আমরা যখন প্রায় ঐতিহাসিক, দেখো কথাগুলোর মধ্যে কেমন যেন মিল আছে। ঐতিহাসিক যুগ মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে ইতিহাসের কাল পর্ব শুরু হয়ে যাচ্ছে। আর এটা প্রায় ইতিহাস কেন না, ঐতিহাসিক যুগ আর প্রাগৈতিহাসিক যুগের মাঝে, মানে ঐতিহাসিক যুগকে পুরো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। কি রকম ছুঁয়ে 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 যাচ্ছে না, প্রায় ঐতিহাসিক যুগকে আমরা যদি বলি যে এখানে লিখিত উপাদান পাওয়া গেছে কিন্তু পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, পড়া যায়নি। এই ধরো লিপি, বিভিন্ন লিপি, খরষ্টি ব্রাহ্মী, আরো আরো আগের লিপি অনেক ছিল, যেগুলো কিন্তু এখানে পড়া যায়নি। যেমন আমরা হরপ্পা সভ্যতার সিন্ধু লিপি বলতে পারি, এখনো পাঠোদ্ধার সম্ভবপর হয়নি, যেটা আমরা প্রায় ঐতিহাসিক যুগের একটা অন্যতম বৈশিষ্ট্য হিসেবে পাচ্ছি। আর ঐতিহাসিক যুগ কি না, ঐতিহাসিক যুগে লিখিত উপাদানও পাওয়া গেছে এবং সোর্স অফ হিস্ট্রি থেকে শুরু করে সমস্ত কিছু ইতিহাসের একটা পর্বে আমরা চলে আসতে পারছি। এবার এই প্রাগৈতিহাসিক কথাটাকে আমরা ছোট করে যদি বলি, ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে প্রি হিস্ট্রি। এই প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করছেন ড্যানিয়েল উইলসন। ড্যানিয়েল বানানটা এখানে ভুল আছে, তোমরা দেখে নেবে, ডয়ে জফলা আকার। ড্যানিয়েল উইলসন এই প্রাগৈতিহাসিক কথাটাকে প্রথম ব্যবহার করছেন, এবং এটাকে বাংলা টার্মে যদি আমরা ফ্রান্সিস ভাষাতেও দেখি, প্রাক ইতিহাস, এটা বাংলা যে টার্মটা, সেটাকে প্রথম ব্যবহার করেছেন পল তুর্নাল। তাহলে প্রথমত আমরা কি জানলাম, ড্যানিয়েল উইলসন এটাকে ইংরেজিতে
এবং পল তুর্নাল হচ্ছেন ফরাসি বা বাংলা ভাষায় আমরা এই টার্মে পাচ্ছি। এই পল তুর্নাল নামক ব্যক্তিটি প্রথম প্রাগৈতিহাসিক কথাটা ব্যবহার করছেন। আমার কথা যদি বোঝা যায় একটু রেসপন্স করো। আমি আজকে নতুন রেসপন্স করো, তাহলে আমিও একটা উৎসাহ পাবো তোমাদের ক্লাস করানোর। আচ্ছা, এবারে এই প্রাগৈতিহাসিক যুগের পরে আমরা চলে আসব প্রায় ঐতিহাসিক যুগ। এই প্রায় ঐতিহাসিক যুগটা কি না, এটাকে আমরা দুটো পর্বে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে সিন্ধু সভ্যতা, আমরা সকলেই জানি যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পান সিভিলাইজেশন, এবং আরেকটা সভ্যতা হচ্ছে বৈদিক সভ্যতা। এর কাল পর্বগুলো আমরা একটা গ্রাফ করার চেষ্টা করি মাথার মধ্যে। যে সিন্ধু সভ্যতার সালটা, এর অনেক মতামত রয়েছে, কিন্তু মোটামুটি ভাবে এটা সর্বজন স্বীকৃত 2500 বিসি থেকে 1750 বিসি, বিফোর ক্রাইস্ট, খ্রিস্টপূর্ব যেটাকে আমরা বাংলাতে বলি। 2500 বিসি থেকে 1750 বিসি হচ্ছে সিন্ধু সভ্যতার মোটামুটি একটা কাল পর্ব, যেটাকে ইংরেজিতে আমরা জানি কি বলে যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। এবারে আসছি বৈদিক সভ্যতা, বেদিক সিভিলাইজেশন। এই বেদিক সিভিলাইজেশনে আমরা দেখবো যে এটাকে দুটো ভাগে ভাগ করা হয়। যখন আমরা বৈদিক সভ্যতা নিয়ে পড়বো বা জানবো, তখন আমরা এটাকে আরো ডিটেলসে যাব। এই বৈদিক সভ্যতাকে আমরা দুটো ভাগে ভাগ করি, যেটা হচ্ছে আদি বৈদিক এবং পরবর্তী বৈদিক। কিন্তু দুটোরই সাল হচ্ছে, এই বৈদিক সভ্যতাকে ওভারঅল সালটা হচ্ছে 1500 বিসি থেকে 600 বিসি, বিফোর ক্রাইস্ট। তাহলে এর যখন ডিটেলসে আমরা যাব, এখান থেকে 1500 থেকে 1000 হচ্ছে আদি বৈদিক, আর 1000 থেকে 600 বিসি হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। এবারে এই ঐতিহাসিক যুগ তাহলে কোন সময়টা হবে? খ্রিস্টপূর্ব 600 পরে যতটা আসছে বোঝা যাচ্ছে, এখানে লেখা নেই, এটা তোমরা যখন খাতাতে লিখবে সাজিয়ে নেবে এটাকে সুন্দর করে। 600 বিসি, তাহলে এতটা বোঝা গেছে মোটামুটি। প্রাচীন যুগ কি দেখলাম? প্রাগৈতিহাসিক যুগ থেকে 1206। মধ্যযুগ কি দেখলাম? 1206 থেকে 1707, যেখানে মোগল যুগেরও মোটামুটি একটা মেরুদণ্ড ভেঙে যাচ্ছে ঔরঙ্গজেবের মৃত্যুর পরে, সেই সময়টাকে মাথায় রাখলেই হবে। তারপর আধুনিক যুগ 1707 থেকে আমরা আজকের বর্তমানও করে দিতে পারি। 1964 মেনলি আমরা স্বাধীনতার পরবর্তী সময়ের ইতিহাসগুলো মেনলি রচিত হয়েছে, তবু আমরা এখানে বর্তমান কাল অব্দিও দেখাতে পারি। এবার প্রাচীন যুগকে বা প্রাগৈতিহাসিক পর্বটাকে আমরা আবার কটা ক্ষেত্রে ভাগ করছি? তিনটে: প্রাগৈতিহাসিক, প্রায়ৈতিহাসিক, ঐতিহাসিক। একটাতে লিখিত উপাদান পাওয়া যায়নি, একটাতে লিখিত উপাদান পাওয়া গেছে, পাঠোদ্ধার সম্ভব হয়নি, আর এটাতে সমস্ত কিছুই পাওয়া গেছে। এবার চলে আসি, এই প্রাগৈতিহাসিক যুগকে আবার আমরা তিনটে পর্বে ভাগ করব। এর তিনটে পর্ব কি কি না, একটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, যেগুলোকে আমরা স্টোন এজ হিসেবেও জানি। এই প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগ, এখানে এটা হবে 6 লাখ বিসি, বা এটা অনেক বইতে দেখবে 20 লাখ বিসি থেকে আছে, 20 লক্ষ বছর আগের থেকে 10,000 বিসি পর্যন্ত এটাকে প্রাচীন প্রস্তর যুগ বলা হচ্ছে। এই প্রাচীন প্রস্তর যুগটাকে আমরা ইংরেজিতে কি জানবো? এই যুগটাকে বলা হয় পেলিওলিথিক এজ। পেলিওলিথিক এজ, এই প্রাচীন প্রস্তর যুগ 6 লাখ বিসি থেকে মধ্যযুগ 1206 খ্রিস্টাব্দ থেকে 1707 খ্রিস্টাব্দ, কিন্তু সিন্ধু সভ্যতা তো খ্রিস্টপূর্বাব্দ। হ্যাঁ, তাহলে কি পরে সিন্ধু সভ্যতা মধ্যযুগের মধ্যে পড়ে? না 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 না, এটা 1707 খ্রিস্টপূর্বাব্দ হবে। কোথায় গেল? 1206 খ্রিস্টাব্দ থেকে 1707, এটা না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আমি প্রশ্নটা আবার লেখো তো, বুঝতে পারছি না। না, সিন্ধু সভ্যতা মধ্যযুগে পড়বে কেন? সিন্ধু সভ্যতা তো তোমার এই পর্বে চলে আসছে প্রাগৈতিহাসিক মানে প্রাচীন যুগে, এবং প্রাচীন যুগের প্রাগৈতিহাসিক পর্বতে আমরা নিয়ে নিচ্ছি। এটা এরোটা এখানে ভুল করে দিয়েছেন, এটা হবে না, এই এরোটা এখানে ভুল হবে, এটা হবে না, এটা এটার সাথে এটা লিঙ্কেজ আছে। প্রাগৈতিহাসিক, প্রায়ৈতিহাসিক, ঐতিহাসিক, এই এরোগুলা হবে না, এগুলা সিস্টেমের গন্ডগোলের জন্য এ হয়েছে। ঠিকই বলেছো প্রশ্নটা।
এটা প্রাচীন যুগ থেকে প্রাগৈতিহাসিক, প্রাগৈতিহাসিক, ঐতিহাসিক। বোঝা গেছে? মেসেজ করো একবার। মানে এই এরোগুলো আসবে না, এটা ভুল হয়েছে। হ্যাঁ, এবারে প্রাচীন প্রস্তর যুগ আমরা কোন জায়গায় ছিলাম, যে প্রাচীন প্রস্তর যুগ যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে পেলিওলিথিক এজ। এই পেলিওলিথিক এজে 6000 বিসি থেকে 10,000, 6 লক্ষ বিসি থেকে 10,000 বিসি পর্যন্ত পেলিওলিথিক এজ। মধ্যপ্রস্তর যুগকে আমরা ইংরেজিতে বলবো মেসোলিথিক এজ, যেটাকে 10,000 বিসি থেকে 6,000 বিসি পর্যন্ত আমরা জানবো। আর নব্যপ্রস্তর যুগ হচ্ছে 4,000 বিসি থেকে 1000 বিসি। এবারে এর পরেও আমরা তাম্রপ্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ, আয়রন এজ, এই ধরনের পর্বগুলা এই নব্যপ্রস্তর যুগের পার্টে বা তাকে আলাদা করেও আমরা করতে পারি। এই পর্বটা আমি যখন পরের এতে যাব তখন এগুলোকে ক্লিয়ার করব। আজকে আমি নতুন পিডিএফ দেওয়ার সাথে সাথে এটা ঠিক মতো তৈরি হয়নি। এটা যদি বোঝায় কোনো সমস্যা থাকে আমি না হলে আবার ক্লিয়ার করে দিচ্ছি। যেটা হচ্ছে দেখো, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এবারে এটাকে 3টে ভাগে ভাগ করা হচ্ছে, প্রাগৈতিহাসিক, প্রাগৈতিহাসিক, ঐতিহাসিক। এবার এই প্রাগৈতিহাসিক যুগকে আবার 3টে পর্বে ভাগ করছি, প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর, নব্যপ্রস্তর। এগুলাকে পুরো স্কিপ করো, তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হবে। এগুলোতে যখন আমরা যাব তখন এটা নিয়ে পড়বো, ঠিক আছে? প্রাচীন যুগ থেকে এইভাবে এরোতে চলে আসো, তাহলেই এটা পরিষ্কার। এই যে এটা 3টে। এবার এই এবার প্রাচীন প্রস্তর যুগকে আমরা পেলিওলিথিক এজ হিসেবে জানছি, মধ্যপ্রস্তর যুগকে মেসোলিথিক, নব্যপ্রস্তর যুগকে নিওলিথিক। এতটা পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। এবার আমরা এই যুগগুলা সম্পর্কে কনসেপ্টটা জানবো। এতটা সম্পর্কে পরিষ্কার হয়েছে? কেউ একটু রেসপন্স করো। ঠিক আছে, চলো। আচ্ছা, এবার এই প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে আমরা কিছু তথ্য এখানে জানবো। এখানে অনেক বানান ভুল রয়েছে, আমি দেখেছি। এটা আমি বলছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। পেলিওলিথিক এজ আমরা এক্ষুনি বলছিলাম, এখানে স্পেলিং ভুল আছে। পেলিওলিথিক এজটার স্পেলিং হচ্ছে PALAEOLITHIC, পেলিওলিথিক এজ। এই পেলিওলিথিক এজের সময়কালটা আমরা বললাম কত না, 20,000 বিসি থেকে 20,00,000 বিসি থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ বা 10,000 বিসি। আবার অনেক সময় অনেক বইতে দিচ্ছে 6 লাখ। তাই আমরা এটা আনুমানিক একটা ধরে নেব। এটাকে 20,00,000 আমি দেখিয়েছি, আর ওখানে 6,00,000 দেখানো হয়েছে। এবারে এই 10,000 বিসির এতে কি দেখা যাচ্ছে, যে এটা পুরোপুরি কিন্তু প্লেস্টোসিন পর্বের অন্তর্গত। যেটা ওই পর্বগুলো হলোসিন, প্লেস্টোসিন, এই যে পর্ব আছে তোমরা দেখবে আরো অ্যাডভান্স হিস্ট্রিতে এতে পাবে তোমরা। এই প্লেস্টোসিন পর্বের, প্লেস্টোসিন, এটা প্লেস্টোসিন লেখা আছে, এটা হবে প্লেস্টোসিন যুগের অন্তর্গত। আচ্ছা, এবং এই প্রাচীন প্রস্তর যুগে যে মানব প্রজাতিটা আসছে সেটার নাম হচ্ছে হোমো ইরেকটাস। এগুলো সব স্পেলিং মিস্টেক আছে। হোমো ইরেকটাস, হোমো ইরেকটাস। এই হোমো ইরেকটাস সম্পর্কে আমরা খানিকক্ষণ পূর্বেই ধারণা পেয়েছি, যেটাকে আমরা হোমো ইরেকটাসটাকে আমরা কি দেখেছিলাম, কি জেনেছিলাম? হোমো ইরেকটাসটা, হোমো ইরেকটাসটা প্রথম দাঁড়াতে শিখেছিল, প্রথম দণ্ডায়মান মানুষ হিসেবে আমরা দণ্ডায়মান প্রজাতি হিসেবে আমরা এটা পেয়েছিলাম। এবং এর ক্ষেত্রে আরেকটা কি, যে এই যুগের শেষের দিকে শুধু হোমো ইরেকটাস ছিল তা নয়, এই যুগটা যখন শেষ হচ্ছে শেষের দিকে কিন্তু হোমো সেপিয়েন্সের আবির্ভাব পাওয়া গেছে। এবং পেলিওলিথিক এই যে শব্দটা, এই পেলিওলিথিক শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন, এটা খুব পরীক্ষায় দেয়, তোমরা মাথায় রাখবে এটা, জন জন লুব্বক, লয়ে হসৌ বয়ে ব ক, জন লুব্বক। এই জন লুব্বক পেলিওলিথিক কথাটি প্রথম ব্যবহার করেছিলেন। এবার এই পেলিওলিথিক যুগের প্রথম নিদর্শন, প্রথম আবিষ্কারক এই পেলিওলিথিক পর্বটার, তিনি ছিলেন হচ্ছেন রবার্ট ব্রুস ফ্রুট।
রবার্ট ব্রুসফুট। এই রবার্ট ব্রুসফুটকে আমরা, এটাও পরীক্ষাতে খুব আসে, পেলিওলিথিক পর্বের যে জনক হিসেবে বা আবিষ্কারক হিসেবে রবার্ট ব্রুসফুট, একে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্ট্রি। ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্ট্রি, এখানে বানান ভুল আছে অনেকগুলাই, রবার্ট ব্রুসফুট হবে এটা, ঠিক আছে। ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্ট্রি, অনেক স্পেলিং মিস্টেক আছে, একটু চেক করবে। আচ্ছা, এদের এই রবার্ট ব্রুসফুট বা এই পেলিওলিথিক এজের আমরা আর কি কি ধারণা পেয়েছি না, এই যে দেখো আমরা এখানে লিখেছি অরণ্যবাসী। অরণ্যবাসী কথাটা কিন্তু আমি একটা বোঝানোর জন্য বলেছি, এটা কিন্তু কোনো স্পেসিফিক তথ্য নয়। শোনো, এটা একটা লিঙ্ক পাবো আমরা, যে এরা কিন্তু খাদ্য সংগ্রাহক। খাদ্য সংগ্রাহক কথাটার অর্থ কি? খাদ্য সংগ্রহ করে করে খেত, বনে জঙ্গলে ঘুরে বেড়াতো। আর এদের পোশাক আশাক ছিল ওই গাছের ছাল, গাছের ছালের পোশাক পরছে আর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ফল মূল সংগ্রহ করে খাচ্ছে। এটাকে আমরা খাদ্য সংগ্রাহক হিসেবে জানবো এই পর্বের মানুষগুলো। এবং এরা কিন্তু প্রথমত এই পর্বটায় আগুনের খোঁজ কিন্তু আমরা পেয়েছি, এই চকমকি পাথর ঘষা খোঁজ এটা কিন্তু পাওয়া গেছে এই ক্ষেত্রে। এবং এরা কিন্তু প্রথমত শিকার করা শুরু করে দিচ্ছে, শিকার, বন জঙ্গলে শিকার করছে, জন্তু জানোয়ার দিয়ে তাদের ওই কাঁচা মাংস পুড়িয়ে খাচ্ছে আগুনের ব্যবহারের মধ্য দিয়ে। ব্যবহারটা কিন্তু আসে না ঠিক মতো, আগুনের খোঁজ পাওয়া গেছে, ব্যবহারটার সম্পর্কে আমরা পরে জানবো নিওলিথিক এজে। এবং এর কয়েকটা প্রত্নস্থল, এতটা বোঝা গেছে। তাহলে কি কি বললাম পেলিওলিথিক পর্বের? এর সময়কালটা হচ্ছে, দেখো মনে করো 20 লক্ষ বিসি থেকে 10,000 বিসি, এবং এটি প্লেস্টোসিন পর্বের অন্তর্গত। এবং কি না, এখানে হোমো ইরেকটাস এবং হোমো সেপিয়েন্স এই দুটো প্রজাতি এখানে দেখা গেছে। এবং দেখা যাচ্ছে কি যে পেলিওলিথিক এজের প্রথম এই কথাটা ব্যবহার করছেন জন লুব্বক, আর পেলিওলিথিক যুগের নিদর্শনটা দিচ্ছেন রবার্ট ব্রুসফুট। আর কি দেখা যাচ্ছে না, এরা খাদ্য সংগ্রাহক ছিল, এরা খাদ্য সংগ্রাহক ছিল, তার সাথে সাথে এরা অরণ্যবাসী ছিল, আগুনের খোঁজ এই সময় পাওয়া গেছে, এই ধরনের ব্যাপার কিন্তু আমরা পাবো। এবার এই পেলিওলিথিক এজের বা প্রাচীন প্রস্তর যুগের কিছু প্রত্নস্থল দেখে নেব, যেটা কিন্তু পরীক্ষাতে দেয়। এই প্রত্নস্থল, এখানে স্পেলিং মিস্টেক আছে প্রচুর। প্রত্নস্থলের ক্ষেত্রে কি দেখব, যে বড়ি নামক একটা জায়গা, বড়ি, এই বড়ি হচ্ছে এখানে কি পাওয়া গেছে, কোদাল ব্যবহারের নিদর্শন। আমরা যে কৃষি ক্ষেত্রে বা ক্ষেতিবাড়ি করতে গিয়ে যে আমরা কোদাল ব্যবহার করে থাকি, সেই কোদালের ব্যবহারের প্রথম নিদর্শন পাওয়া যাচ্ছে বড়ি নামক একটি জায়গাতে। এবং আরো দেখার এর প্রত্নস্থল রয়েছে সোয়ান উপত্যকাতে। সোয়ান উপত্যকাটা বর্তমানে পাঞ্জাব, মানে বর্তমানে পাকিস্তানে, কিন্তু আগে এটা পাঞ্জাবের অন্তর্ভুক্ত ছিল, ঠিক আছে। এটা একটু পিডিএফ এর গন্ডগোল আছে। সোয়ান উপত্যকাটা তোমার আগে ছিল পাঞ্জাবের অন্তর্ভুক্ত, এখন এটা পাকিস্তানে চলে গেছে। এই সোয়ান উপত্যকাতে পেলিওলিথিকে যে কি পাওয়া গেছে না, ধারালো অস্ত্রের নিদর্শন। অস্ত্রগুলোর নামও রয়েছে, যেমন ওই পাথরের পুরো সোচালো অস্ত্র দিয়ে জাতক চেতক এই টাইপের ধারালো অস্ত্রের নিদর্শন এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। এবং দক্ষিণ ভারতেও, সাউথ ইন্ডিয়াতে আমরা যদি বলি পেলিওলিথিক এজের প্রত্নস্থল পাওয়া গেছে, যে জায়গাটার নাম হচ্ছে, প্রত্নস্থলটা পল্লভরম, এটা স্পেলিং ভুল আছে, পল্লভরম হবে ও লয়লো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ ঠিকঠাক? তাহলে এগুলা ঠিক করতে হবে না হয়। পল্লভরম, পো লয়লো ভরম, পল্লভরম, যেটা দক্ষিণ ভারতে অবস্থিত, দক্ষিণ ভারত বানান ভুল। তারপরে যেটা আমরা তামিলনাড়ু রাজ্য জানি, যেখানে হাত কুঠারের নিদর্শনটা কিন্তু পাওয়া গেছে, হাত কুঠার। তাহলে পেলিওলিথিক এজের একটা অন্যতম হাতিয়ার, এটা খুব পরীক্ষায় দেয়, যেটা হাত কুঠার আমরা জানলাম, ঠিক আছে। এবার এই প্রত্নস্থলের মধ্যে ভীমবেটকা যেটা গুহা চিত্র, এই এখানে বিভিন্ন ধরনের তোমার কি বলি ওই জন্তু জানোয়ারের বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন ওই প্রাচীনত্বের বহু চিত্র পাওয়া যায়, যেটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত, এমপি। এটাও পরীক্ষাতে আসে যে ভীমবেটকা গুহা চিত্র ভারতের কোন রাজ্যে অবস্থিত, সেটা আসতে পারে, যেটা আমরা জানলাম যে মধ্যপ্রদেশ। এবং পেলিওলিথিক এজের আরেকটা অন্যতম নিদর্শন হচ্ছে মাতৃতান্ত্রিক সমাজ ছিল। তোমরা বলবে যে এটা আমরা জানবো কিভাবে বা জানলাম কিভাবে? এই মাতৃতান্ত্রিক সমাজের যে নিদর্শনটা এসছে, এটা আমরা যখন প্রত্নক্ষেত্র খুঁড়েছি, দেখেছি, বিভিন্ন ঐতিহাসিকরা দেখেছেন, সেখানে বহু মাতৃ মূর্তি পাওয়া গেছে, একটাও পুরুষ মূর্তি
পাওয়া যায়নি, তাই সেখান থেকে তাদের অনুমান যে মাতৃতান্ত্রিক সমাজ ছিল। তাহলে পেলিওলিথিক এজ সম্পর্কে আরো অনেক তথ্য দেওয়া যায়, আমি আজকে তার বেসিক কিছু দিলাম, আমরা জানলাম এই প্রাচীন প্রস্তর যুগে কি দেখা যাচ্ছে বা পেলিওলিথিক এজে, যার সময়কালটা 20 লক্ষ বিসি থেকে 10,000 বিসি, এবং এটি প্লেস্টোসিন পর্বের অন্তর্ভুক্ত, এবং এখানে হোমো ইরেক্টাস এবং হোমো সেপিয়েন্স এই পর্বের মানুষের উদ্ভব হয়েছে। এবং পেলিওলিথিক কথাটি প্রথম ব্যবহার করছেন জন লুব্বক। পেলিওলিথিক যুগের নিদর্শনটা প্রথম আবিষ্কার করছেন রবার্ট ব্রুসফুড, যাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্ট্রি। আর যদি আমরা এদের মানে উপাচার গুলাকে দেখি, তারা খাদ্য সংগ্রাহক ছিল, অরণ্যবাসী ছিল, আগুনের খোঁজ করেছিল, শিকার শুরু করেছিল, এবং এদের নানান প্রত্নস্থল এই যুগের পেয়েছি, যেটার অন্যতম হচ্ছে বরি, যেখানে কোদালের নিদর্শন পাওয়া গেছে, সোয়ান উপত্যকাতে যেখানে তোমার ধারালো অস্ত্রের নিদর্শন পাওয়া যাচ্ছে, কি বলে তোমার পল্লভরম বা দক্ষিণ ভারতে যেটা অবস্থিত পল্লভরম, সেখানে হাতকুঠারের নিদর্শন পাওয়া যাচ্ছে, ভীমবেটকা গুহাচিত্র, যেখানে আমরা কি বলে ওই মধ্য ভারতের মধ্যপ্রদেশে ভীমবেটকা গুহাচিত্রের নিদর্শন পাওয়া যাচ্ছে, এবং এটি মাতৃতান্ত্রিক সমাজের অন্তর্ভুক্ত। বোঝা যাচ্ছে? এবারে আমরা, তোমরা যদি রেসপন্স করো তাহলে আমি মধ্যপ্রস্তর যুগে যাব। আচ্ছা, মধ্যপ্রস্তর যুগে এটা আমরা তাহলে দেখো ওই ওই ব্যাকে যদি যাই, এর সালটা কত দেখেছিলাম 10,000 বিসি থেকে 6,000 বিসি, এগুলা নিয়ে অনেক কন্ট্রাডিকশন রয়েছে, আনুমানিক আমরা এটা ধরে নেব 10,000 বিসি থেকে 6,000 বিসি। তাহলে প্রাচীন প্রস্তর যুগ আমাদের আলোচনা হলো, এবারে আমরা মধ্যপ্রস্তর যুগে যাচ্ছি। এই মধ্যপ্রস্তর যুগকে আমরা ইংরেজিতে জানবো, যেটাকে বলা হয় মেসোলিথিক এজ, MESOLITHIC, মেসোলিথিক এজ। এর সময়কালটা আনুমানিক আমরা জানলাম যে 10,000 খ্রিস্টপূর্ব থেকে 6,000 খ্রিস্টপূর্ব। এবার এই মধ্যপ্রস্তর যুগ, এটা কিন্তু হলসিন যুগের অন্তর্গত। আগেরটা আমরা কি জেনেছিলাম, একটু টাইপ করো তো, প্রাচীন প্রস্তর যুগ বা পেলিওলিথিক পর্ব কোন যুগের অন্তর্ভুক্ত? আমি দুবার বললাম। হ্যাঁ, বলছি যে প্রাচীন প্রস্তর যুগটা যেটা আমরা এক্ষুনি পড়লাম, সেটা কোন যুগের? আমি যেটা বললাম যে কোন পর্বের, যেরকম আমরা এখানে হলসিন যুগের অন্তর্ভুক্ত লিখছি মধ্যপ্রস্তর যুগ, এর আগেরটা আমরা কি পড়লাম? একদম ভেরি গুড, প্লেস্টোসিন, স্পেলিংটা ঠিক করবে, প্লেস্টোস হয়ে গেছে, ওটা তুমি বুঝতে পেরেছো, বোঝা যাচ্ছে। এবার এই মধ্যপ্রস্তর যুগের সময়কালটা আমি তাহলে কন্টিনিউ করছি। মধ্যপ্রস্তর যুগের সময়কালটা আনুমানিক 10,000 খ্রিস্টপূর্ব থেকে 6,000 খ্রিস্টপূর্ব অব্দি এর সময়কাল, হলসিন যুগের অন্তর্ভুক্ত। এবং এই মধ্যপ্রস্তর যুগের বা এই মেসোলিথিক এজের প্রথম ধারণা দিচ্ছেন কার্লাইল নামক একজন ব্যক্তি। কার্লাইল এই যুগের প্রথম ধারণা দিচ্ছেন, এবং এই যুগটাকে আমরা কিন্তু ক্ষুদ্র প্রস্তর যুগ হিসেবেও জানবো। কেন না, ক্ষুদ্র পাথরের হাতিয়ার
ছোট ছোট পাথরের হাতিয়ার এই সময় ব্যবহারটা শুরু হচ্ছে, তাই এটাকে ক্ষুদ্র প্রস্তর যুগ বা মাইক্রোলিথিক এজ। কি বললাম যে মেসোলিথিক এজের আরেক নাম কি যদি প্রশ্ন দেয়, এটাকে আমরা বলতে পারবো মাইক্রোলিথিক এজ, যেটা এখানে দেখো বানানটা স্পেলিং ভুল আছে, মাইক্রোলিথিক এজ হিসেবে এটাকে মাইক্রোলিথিক যুগের এতে আমরা ধরতে পারবো। এবং এখানে কিন্তু পশুপালন শুরু হয়ে যাচ্ছে, কৃষিকাজ পশুপালন, এই জায়গাটায় পশুপালন কিন্তু পুরোপুরি ভাবে শুরু হয়ে যাচ্ছে। কৃষিকাজ যদিও সচরাচর ভাবে এখানে আসেনি, পরেরটাতে আমরা যখন নব্যপ্রস্তর যুগে যাব তখন জানবো, কিন্তু এখানে কম বেশি পশুপালন কিন্তু চলে আসছে মধ্যপ্রস্তর যুগে। এবং প্রথম গৃহপালিত পশু হিসেবে তারা যে পশুটিকে পোষ মানাচ্ছে সেটির নাম হচ্ছে কুকুর। অনেক বইতে ভেড়াও দেওয়া থাকতে পারে, ছাগল দেওয়া থাকতে পারে, কিন্তু এটাই হচ্ছে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, যেটা হচ্ছে প্রথম গৃহপালিত পশু হচ্ছে কুকুর। এবং মৃৎশিল্পের ব্যবহার এই সময় দেখা যাচ্ছে, মাটির তৈরি পাত্র, বিভিন্ন আসবাবপত্র, এগুলো সব কিন্তু এই মধ্যপ্রস্তর যুগে দেখা যাচ্ছে, মেসোলিথিক এজে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এবারে এই মধ্যপ্রস্তর যুগে আরেকটা অন্যতম নিদর্শন যেটা হচ্ছে স্লেজ গাড়ির নিদর্শন, যেটা ওই বরফের মধ্য দিয়ে চলে, এই স্লেজ গাড়ির নিদর্শনও কিন্তু পাওয়া গেছে। আরো বড় কথা, সেই সময় কিন্তু সমাধির প্রচলন। তাহলে দেখো একটা জ্যামিতিগত একটা ধারণাও কিন্তু এদের মধ্যে চলে আসছে মধ্যপ্রস্তর যুগে। সমাধি তৈরি করছে মানে তার মাটি খুঁড়ে চারিদিক এ করে সমাধির একটা প্রচলন এই জায়গাতে আমরা দেখতে পাবো। এবারে এর প্রত্নস্থল গুলো কি কি, আমি আবার ঘুরিয়ে দিচ্ছি কথাটাকে, কি কি আমরা জানলাম এখানে মধ্যপ্রস্তর যুগে। না, এটা এই যুগের প্রথম ধারণা দিচ্ছেন কার্লাইল, এবং এটি হলোসিন যুগের অন্তর্ভুক্ত। এটি এখানে ক্ষুদ্র পাথরের অস্ত্র বা হাতিয়ার পাওয়া যাচ্ছে বলে এটাকে বলা হচ্ছে মাইক্রোলিথিক এজ। এখানে পশুপালন শুরু হয়ে যাচ্ছে, প্রথম গৃহপালিত পশু হিসেবে কুকুরকে এরা পোষ মানাচ্ছে। মৃৎপাত্রের ব্যবহার দেখা যাচ্ছে, স্লেজ গাড়ির ব্যবহার দেখা যাচ্ছে, সমাধির প্রচলন এই সময় কিন্তু ধীরে ধীরে চলে আসছে। এবার এই মেসোলিথিক এজের পরে আমরা যদি যাই, এর প্রত্নস্থল গুলাকে দেখি, প্রত্নস্থল স্পেলিং, প্রত্নস্থল গুলোকে যদি আমরা দেখি, যে মধ্যপ্রদেশের আদমগড় হবে, এটা আদমগড়, মধ্যপ্রদেশের আদমগড়, যেটা এই আদমগড়ের ক্ষেত্রে, মধ্যপ্রদেশের আদমগড়ের ক্ষেত্রে আমরা কি দেখব, এটা একটা প্রত্নস্থল। এবং এর সাথে আর একটা প্যারালালি আমরা পাবো রাজস্থানের, এটাকে কমা দিতে হবে, রাজস্থানের বাগর, একটা জায়গাগুলো লিখবে, এগুলো অনেকটা স্পেলিং মিস্টেক আছে। দেখো মধ্যপ্রদেশের আজমগড়, একটু খেয়াল করবে, এবং এটাকে নিচে লিখে নাও, রাজস্থানের বাগর বলে জায়গাটা, বয়াকার গয় ওকার রো, অনেক বইতে স্পেলিং আলাদা থাকতে পারে, বয়াকার গয় ওকার অড়ও থাকতে পারে, ডয় শূন্য অড়, কিন্তু রাজস্থানের বাগর হচ্ছে জায়গাটার নাম। এই দুটো জায়গাতে, মধ্যপ্রদেশের আজমগড় এবং রাজস্থানের বাগরে, এখানে কিন্তু স্পেসিফিক ভাবে পশুপালনের নিদর্শনটা পাওয়া যাচ্ছে। আমরা তোমাদের যদি প্রশ্ন দেয় যে পশুপালনের প্রমাণ তুমি কোথায় পাচ্ছ, পশুপালন তো আমরা জানি নব্যপ্রস্তর যুগে বেশি করে হচ্ছে, যে কেউ বলতে পারবে, কিন্তু মধ্যপ্রস্তর যুগেও শেষ পর্বটায় এসে পশুপালন শুরু হয়ে যাচ্ছে, এবং সেটি মধ্যপ্রদেশের আজমগড়ে হচ্ছে এবং রাজস্থানের বাগর নামক জায়গাতে এটি দেখা যাচ্ছে। এবারে এর অন্য প্রত্নস্থল যদি আমরা দেখি, সেটা কি দেখবো, যে উত্তরপ্রদেশের কন্দি হাওয়া, উত্তরপ্রদেশের কন্দি হাওয়া, এখানে কিন্তু প্রথম মৃৎপাত্রের নিদর্শনটা পাওয়া যাচ্ছে। দেখো খুব ইন্টারেস্টিং জিনিসগুলো, প্রত্যেকটা জায়গায় একটা লিঙ্কেজ আছে। এরা কিন্তু এই যে মধ্যপ্রস্তর যুগের মানুষ, এরা মৃৎপাত্রতে অনেকটা এগিয়ে যাচ্ছে, যেটা কিন্তু আগের যুগে আমরা পাইনি। এবারে এই উত্তরপ্রদেশে আর কি রয়েছে, না উত্তরপ্রদেশেই অনেকগুলো, দেখো উত্তরপ্রদেশের কন্দি হাওয়াতে মৃৎপাত্রের নিদর্শন, ওই মাটির তৈরি জিনিসপত্র। উত্তরপ্রদেশের এটা আমরা যদি, এটাও স্পেলিং মিস্টেক আছে, উত্তরপ্রদেশের সারাই নাহার হবে, এটা সারাই নাহার রাই, উত্তরপ্রদেশের সারাই নাহার রাই, এটা অন্ত্যেষ্টি ক্রিয়া, এই স্পেলিংটাও ভুল আছে, অন্ত্যেষ্টি ক্রিয়া, যেটাকে বলা হয় ওই যে সব দাহ করার একটা প্রচলন, এখানে কিন্তু আসছে উত্তরপ্রদেশের সারাই নাহার রাই, এটাকে অন্ত্যেষ্টি ক্রিয়া হবে, যেটা শবদাহ, যেখানে মৃতদেহ পুড়িয়ে ফেলার এই প্রবণতাটা আসছে। তাহলে দেখো এখানে একটা জিনিস পরিষ্কার, যে কখনো দেখা যাচ্ছে কোনো পর্বে মৃতদেহ পুড়িয়ে ফেলা হচ্ছে, আবার কখনো দেখা যাচ্ছে মৃতদেহকে কবরস্থ করা হচ্ছে। এবারে উত্তরপ্রদেশের আরেকটা জায়গা আছে মহাদহা বলে,
এই মহাদহা বলে যে জায়গাটা, সেখানে পশুর হাড়ের অলংকার, ভেবে দেখেছো যে কত অ্যাডভান্স ছিল সেই সময়ের মানুষ, পশুর হাড়ের অলংকার তৈরি করতে শুরু করেছে, পশুর তৈরি হাড়, পশুর হাড় দিয়ে তৈরি অলংকার। এবারে সমাধির মধ্যে তিনটি নর কঙ্কাল পাওয়া গেছে এখানে, শুধু উত্তরপ্রদেশের দমদমাতে। কি দেখা যাচ্ছে, যে হাতির দাঁতের অলংকার, আর একটা উত্তরপ্রদেশের দমদমাতে হাতির দাঁতের অলংকার, এবং একটি সমাধির মধ্যে তিনটি নর কঙ্কাল। ঠিক আছে, এবং এখানে তাহলে আমরা কি কি জানলাম প্রত্নস্থল গুলা? একটা হচ্ছে মধ্যপ্রদেশের আজমগড়, আর একটা হচ্ছে রাজস্থানের বাগড়। এই রাজস্থানের বাগড় এবং মধ্যপ্রদেশের আজমগড়ে পশুপালনের নিদর্শন প্রথম পাওয়া যাচ্ছে। উত্তরপ্রদেশের কন্দি হাওয়া, এটা অনেক বইতে কন্ডি হাওয়াও থাকতে পারে, মৃৎপাত্রের নিদর্শন পাওয়া যাচ্ছে। উত্তরপ্রদেশের সরাই নাহার রাই, এখানে অন্ত্যেষ্টি ক্রিয়ার, এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এগুলো সব নোট ডাউন করে রাখবে, খাতা তৈরি করবে, তাহলে কি হবে দেখবে সব প্রশ্ন তোমরা পরপর পরপর পেয়ে যাবে। উত্তরপ্রদেশের সরাই নাহার রাই, এটা হচ্ছে অন্ত্যেষ্টি ক্রিয়ার নিদর্শন, যেটাকে আমরা সব দেহ পুড়িয়ে ফেলার যে ব্যাপারটা আসছে। উত্তরপ্রদেশের মহাদহাতে কি দেখা যাচ্ছে, পশুর হাড়ের অলংকার আসছে। উত্তরপ্রদেশের দমদমা বলে জায়গাটা, সেখানে কি আসছে, হাতির দাঁতের অলংকার, এবং একই সমাধির মধ্যে তিনটি নরকঙ্কাল পাওয়া যাচ্ছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং, এই মধ্যপ্রস্তর যুগের একটা অন্যতম নিদর্শন পাওয়া গেছে পশ্চিমবঙ্গের বীরভানপুর, বীরভানপুর হবে, বীরভানপুর, বয়ে দীর্ঘই রো, ভয়াকার দন্তেন্ন, পয়সৌর, বীরভানপুর, পশ্চিমবঙ্গের বীরভানপুর নামক একটা জায়গা, যেটা বর্ধমান জেলাতে অবস্থিত, দুর্গাপুর নদীর কাছাকাছি এই জায়গাটা আছে, পশ্চিমবঙ্গের বীরভানপুর বর্ধমান জেলাতে অবস্থিত। তাহলে মধ্যপ্রদেশ, এই মেসোলিথিক এজের কয়েকটা আমরা প্রত্নস্থল পড়লাম। এরপরে আমাদের এখানে পিপিটিটা রেডি নেই, নবপ্রস্তর যুগ এবং তোমার কি বলে, যদি আমরা বলি যে তাম্রপ্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ, আয়রন এজ, এই ধরনের এটা রেডি নেই আজকে পিপিটি। তোমরা যদি বলো আমি ক্লাসটাকে কন্টিনিউ করতে পারি, না হলে